আজ যার ব্রেকআপ হলো বা ডিভোর্স হলো, একটা সময় সেও অন্ধের মতো এটাই বিশ্বাস করতো যে পুরো দুনিয়া উল্টে যাবে কিন্তু কখনো তাদের সম্পর্ক নষ্ট হবে না। অথচ সেই বাবু সোনা বলে ডাকা মানুষটার সাথেও আজ ব্রেকআপ হলো, সেটাও আবার একে অপরকে জঘন্য ভাষায় গালিগালাজ দিয়ে বা চরম শত্রুতামূলক কোনো কিছু করে। তার মানে প্রতিটি রিলেশনে এই যে একটা ভয়, আমি যা ভাবি বাট বাস্তবে আমাদের রিলেশনের শেষটা আসলে কেমন হবে। তো যদি এমন হয় হঠাৎ আপনি একটা অলৌকিক ক্ষমতা পেয়ে গেলেন যে আপনি যদি কাউকে কিস করেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার চোখের সামনে আপনাদের রিলেশনের শেষ ঘটনাটা ভেসে উঠবে। হয়তো দেখতে পারলেন আজকে যাকে অন্ধের মতো ভালোবাসছেন একদিন সেই আপনার সাথে ভয়ানক বিশ্বাসঘাতকতা করে সম্পর্কটা শেষ করবে। অথবা হতে পারে এটাও দেখতে পারলেন যে একদিন আপনার চোখের সামনে আপনার ভালোবাসার মানুষটি রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, বা এমন কল্পনার বাহিরে হাজারো যে কোনো কিছুই তো দেখতে পারেন, তাই না? তখন কি আপনি কখনো আপনার ভালোবাসার মানুষটিকে কিস করার সাহস করবেন? আচ্ছা, সাহস করলেন, কিন্তু কিস করার সাথে সাথে চোখের সামনে ভেসে উঠলো যে আপনাদের রিলেশনের শেষ পরিণতি খুবই ভয়ঙ্কর। এবার প্রশ্ন, এই ভয়ঙ্কর ভবিষ্যৎ জানার পর কি করবেন? কি ব্রেনে চাপ পড়ে যাচ্ছে? থাক, ব্রেনে চাপ দিন না, এই মুভি দেখেন তাহলেই সব বুঝতে পারবেন। কারণ এই মুভির ঘটনা এমনই মজাদার একটা বিষয় নিয়েই, যেখানে একটু পর পর রয়েছে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো টুইস্ট আর ধামাকা। মুভির শুরুতে আমরা একটি পৌরাণিক গল্প শুনতে পাই। আজ থেকে কয়েক শত বছর আগে আলালা কান্দন নামের এক রাজা ছিল, যার একমাত্র লক্ষ্য ছিল পুরো পৃথিবীর উপর তার রাজত্ব বিস্তার করা। এই জন্য তার প্রয়োজন ছিল অনেক অনেক সৈন্য, যারা তাদের পুরো জীবনটাই যুদ্ধের পিছনে ব্যয় করবে। আর তার রাজ্যে এমন সৈন্যও ছিল, কিন্তু তার ভয় ছিল এই সৈন্যরা যদি সংসারে জড়িয়ে পড়ে তো যুদ্ধ থেকে তাদের মনোযোগ সরে যাবে। তাই সে তার রাজ্যে আইন করে, তার রাজ্যে কোনো পুরুষ কোনো নারীর সাথে প্রেম বিয়ে কোনোটাই করতে পারবে না, আর যদি কেউ এই আইন ভঙ্গ করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু এত বাধা সত্ত্বেও সেই রাজ্যের এলি নামের এক তরুণী ও সিন্দান নামের এক সৈনিক একে অপরের প্রেমে পড়ে যায়। কিন্তু এই রাজ্যে তো ভালোবাসা প্রকাশের একমাত্র পরিণতি হলো মৃত্যু। তাই এলি একটা বুদ্ধি বের করে। সে সিদ্ধান্তকে বলে, তুমি দেশ বিদেশে যুদ্ধ করতে থাকো, আমি সৈনিকের বেশে তোমার সাথে দেখা করতে আসবো। এইভাবেই এলি মাঝে মাঝে এসে সিন্দানের সাথে দেখা করতো এবং তারা খুবই আনন্দময় সময় কাটাতো। আর সিন্দান তাদের সকল মুহূর্তগুলো একটা ডায়েরিতে লিখে রাখতো। কিন্তু একদিন রাজা আলালা সিন্দানের সেই ডায়েরিটা পেয়ে যায়। এরপর রাজা আলালা এলিকে একটা পোলের সাথে বেঁধে আগুন ধরিয়ে দিলে সিন্দান ছুটে এসে এলিকে জড়িয়ে ধরে ও সেও পুড়তে পুড়তে রাজা আলালকে অভিশাপ দেয়, তুই সারা জীবন ভালোবাসার জন্য আফসোস করে মরবি, তুই যতবারই জন্মাবি ততবারই ভালোবাসা তোর জন্য অভিশাপ হয়ে ফিরে আসবে। তো আপনারা এই ঘটনাটা মনে রাখবেন, সামনে কাহিনী বুঝতে কাজে লাগবে। সিন এখান থেকে কাট হয়ে বর্তমানে আসলে আমরা একটা বাড়িতে বার্থডে পার্টির আয়োজন দেখতে পাই। এটা নেলসন, এটা তার মা ডেজি, এটা তার বাবা মার্কাস, আর এটা তার ছোট ভাই জেসন। বাবা সবাইকে ফাঁকি দিয়ে যেভাবে আগে নেলসনকে কেক খাওয়াই, তাতে আমরা বুঝতে পারি আঙ্কেল সবার থেকে নেলসনকেই বেশি ভালোবাসে। তো খেতে বসে আঙ্কেল নেলসনকে জিজ্ঞাসা করে, তাহলে আগামী 2 বছরের মধ্যে তুই মিউজিক ডিরেক্টর হয়ে যাবি তাই তো? নেলসন বলে, হইতেও পারি, শিওর না। আচ্ছা তাইলে বিয়ে শাদীর ব্যাপারে কিছু কি চিন্তা করলি নাকি সেটাও শিওর না? আমি ভেবেছিলাম তোর হাই স্কুলে একটা প্রেম হবে, কিন্তু হলো না। তারপর ভাবলাম কলেজে গিয়ে হবে, তাও হলো না। আবার আমরা যে তোর জন্য একটা মেয়ে খুঁজবো সেটাতেও তো আগ্রহ দেখাস না। নেলসন কিছু একটা ভেবে তার বাবাকে বলে, তুমি মার প্রেমে কিভাবে পড়েছিলে? আঙ্কেল একটু ভেবে বলে, কিভাবে পড়েছিলাম জানি না, তবে তোর মায়ের প্রতি ভালোবাসা ফিল করেছিলাম। নেলসন সেম প্রশ্ন মাকেও করলে সে বলে, আমিও ফিল করেছিলাম। এই বলে সে পরম এক ভালোবাসায় তার স্বামীর দিকে তাকিয়ে বলে, আমি ফিল করেছিলাম আমি তার সাথে সারাটি জীবন কাটাতে চাই। এটা শুনে নেলসন মুস্কি হেসে বলে, ঠিক আছে, আমিও যেদিন কোনো মেয়ের প্রতি এমন ফিল করব সেদিন আমি নিজেই তোমাদেরকে এসে বলবো। এর আগ পর্যন্ত আমার প্রেম বিয়ে নিয়ে ঘ্যান ঘ্যান করবে না, ঠিক আছে? সিন কাট হয়ে নেলসনের বাবা মার্কাসের অফিসে আসে। নেলসন দরজা খুলে দেখে তার বাবা এক মহিলার কপালে চুমু খাচ্ছে। মুহূর্তেই সিন আদালতে চলে আসে। আমরা দেখি আঙ্কেল আন্টি দুজনেই পাশাপাশি চেয়ারে বসা। বিচারক জিজ্ঞাসা করে, ডেজি আপনি কি মার্কাসকে ডিভোর্স দিতে চান? হ্যাঁ। মার্কাস আপনি কি ডেজিকে ডিভোর্স দিতে চান? মার্কাস তখন নেলসনের দিকে এভাবে তাকালে আমরা বুঝতে পারি ঘটনাটা আদালত পর্যন্ত এই নেলসনই টেনে নিয়ে এসেছে। আঙ্কেল যে নেলসনকে এতটা ভালোবাসা দিত সেই নেলসন এমনটা করছে দেখে আঙ্কেল আক্ষেপ করে বলে, হ্যাঁ আমি রাজি। ব্যাস, দুজনের এতদিনের একটা ভালোবাসার সংসার নেলসন মুহূর্তের মাঝে শেষ করে দিয়ে রেগে মেগে আদালত থেকে বের হওয়ার সময় পায়ের জুতা খুলে ছোট ভাইকে দিয়ে বলে, ও যদি মার সাথে কোনোভাবে কথা বলার চেষ্টা করে তো জুতা দিয়ে পেটাবি। এই বলে নেলসন রেগে মেগে চলে যায়। আর সিন কয়েক মাস পরে সমুদ্রের পাড়ে আসলে দেখি ঢেউয়ের সাথে বহুকাল আগের একটা পুরান বই ভাসতে ভাসতে তীরে এসে পড়েছে এবং একজন পাগল সেটা পেয়ে তুলে নিয়ে যাচ্ছে। সিন চলে আসে পার্কে। আমরা দেখি নেলসন ও তার বন্ধু স্যাম মিলে পার্কে একটা ছোটখাটো কনসার্টের মতো পরিবেশ তৈরি করতেছে, কারণ একটুর মাঝে নেলসন এখানে গিটার বাজিয়ে পারফরমেন্স করবে। এমন সময় সেখানে স্যামের বাবা আসে। সে একজন সাইকিয়াট্রিস্ট এবং সে রিসেন্টলি একটা ক্লিনিক খুলেছে। তো আঙ্কেল এসেই একটা ইনভাইটেশন কার্ড বাড়িয়ে দিয়ে একেবারে বিনয়ের সাথে বলে, আমি সারা জীবনের পুঁজি দিয়ে একটা ক্লিনিক খুলেছি যেটার উদ্বোধন আগামীকাল।
আঙ্কেল, এটা প্রথম ইনভাইটেশন কার্ড, আর আমি মন্দির থেকে সোজা তোমার কাছে এসেছি তোমাকে দিয়ে শুরু করার জন্য। স্যাম বলে, বাবা তুমি নিজের ছেলের সাথে এত ভদ্রতা করতেছো কেন? আঙ্কেল বলে, চুপ থাক, এটা তোর জন্য না, এটা আমার এই ছেলের জন্য। এটা দেখে আমরা বুঝতে পারি আঙ্কেল নিজের ছেলের থেকেও নেলসনকেই বেশি ভালোবাসে। তো নেলসন এত ভালোবাসা পেয়ে খুশি হওয়ার কথা, তাই না? কিন্তু না, নেলসন উল্টো কার্ডটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে, আমাকে কি আপনার রোগী মনে হয় যে আমাকে আপনার চেম্বারে ইনভাইট করছে? আঙ্কেল তো রীতিমতো অবাক। সে যে নেলসনকে এতটা ভালোবাসা দিল, সেই নেলসন এমনটা করছে দেখে আঙ্কেল আক্ষেপ করে চলে যেতে ধরতেই একটা মেয়ে হাঁটু গেড়ে বসে রোমান্টিক মুডে নেলসনের দিকে ফুলে গিয়ে দিয়ে বলে, নেলসন, আমাদের কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি তোমাকে প্রথম দেখেছিলাম, সেদিন থেকেই তোমাকে আমার অনেক ভালো লাগতে শুরু করে। এরপর কবে যে তোমাকে ভালোবেসে ফেললাম বুঝতেই পারিনি। আই লাভ ইউ সিনিয়র। এদিকে মেয়েটির চোখে মুখে নেলসনের প্রতি এত ভালোবাসা, আর ওদিকে নেলসন মেয়েটির দিকে যে একটু তাকাবে সেই আগ্রহটুকুও দেখাচ্ছে না। স্যাম বলে, ভাই মেয়েটি হাঁটু গেড়ে বসে আছে, প্লিজ ফুলটা অন্তত নে। নেলসন বলে, ওর পা ব্যথা হয়ে গেলেও এমনি চলে যাবে। এটা শুনে আশেপাশের ছেলেমেয়েরা ভিডিও করছে ও হাসাহাসি করছে। তো মেয়েটি যে নেলসনকে এতটা ভালোবাসা দেখাচ্ছে, সেই নেলসন এমন ভাবে তাকে সবার সামনে অপমান করছে। এটা দেখে মেয়েটি রেগে মেগে নেলসনকে বলে, একটা মেয়ে আপনাকে ভালোবেসে প্রপোজ করলো, আপনি হইলে হ্যাঁ বলবেন, নয়তো ভদ্রভাবে না করে দিবেন। এইভাবে আমার ভালোবাসাকে অপমান করার কোনো মানে হয় না। আজকে আমার ভালোবাসাকে তুচ্ছ তাচ্ছিল্য করছিস তো, দেখবি একদিন তুই ভালোবাসার জন্য পাগল হয়ে রাস্তায় পড়ে থাকবি, তবু কোনো মেয়ের ভালোবাসা পাবি না। সিন কাট হয়ে নেলসনের মা ডেজির সুপার শপে আসলে দেখি এক মহিলা কর্মচারী ডেজিকে বলতেছে, আমি অনেকদিন ধরে আপনার বড় ছেলেটাকে লক্ষ্য করতেছি, ও প্রেম ভালোবাসা একদমই দেখতে পারে না, এর কারণ কি? তখনই পেছন থেকে নেলসন এসে ভদ্রমহিলার গাল চেপে ধরে তার সেই বিখ্যাত লেকচারটা দেওয়া শুরু করতেই আন্টি কানে আঙুল দেয়। নেলসন মুখস্থের মতো গড়গড় করে বলতে থাকে, সর্বপ্রথম ভালোবাসা তোমার ঘুম নষ্ট করবে, তারপর তোমার টাকা পয়সা ও মনের শান্তি নষ্ট করবে, তারপর তোমার স্বাস্থ্য খারাপ করবে, আর শেষমেশ তোমাকে ছেড়ে চলে যাবে। শুধু এখানেই না, নেলসন সিকিউরিটি মামা থেকে শুরু করে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে শুধু এই বিষয়ে জ্ঞান দিয়ে বেড়ায় যে পৃথিবীতে ভালোবাসার যে ফালতু আর কিছু নেই। তো একদিন স্যাম ও নেলসন পার্কে মিল্কশেক খাচ্ছে, এমন সময় পার্কের সিকিউরিটি এক পাগলকে দৌড়ানি দিলে তার ঝোলা থেকে সেই ডায়েরিটা পড়ে যায়। স্যাম ফোনে ব্যস্ত হয়ে গেলে দেখি তাদের থেকে একটু দূরেই পার্কে সারা নামের এক মেয়ে তার স্টুডেন্টদেরকে ডান্স শেখাচ্ছে। সারা ডান্স শেষ করে রাস্তা দিয়ে যাওয়ার সময় তার পায়ের সাথে সেই ডায়েরিটা ধাক্কা লেগে সামনে চলে আসে। সারা ডায়েরিটা হাতে নিয়ে এটাকে নেলসনের ভেবে নেলসনকে দিয়ে দিলে নেলসন অবাক হয়ে ডায়েরিটা দেখতে থাকে। এমন সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে সারা তাড়াহুড়ো করে চলে যেতে থাকে। নেলসন বলে, এই মেয়ে, এই ডায়েরিটা আমার নয়, কিন্তু বৃষ্টির কারণে সারা কিছু না শুনে দৌড়ে চলে যায়। নেলসন তখন বৃষ্টি থেকে বাঁচতে ডায়েরিটা মাথার উপর ধরে দৌড়ে স্যামের বাইকে ওঠে। নেলসন কাক ভেজা হয়ে তাদের বিল্ডিং এ পৌঁছে লিফট ওপেন করতেই তো নেলসন ভিজুয়াল দেখতেছে ভবিষ্যতে একটা ছেলে এসে জেসনের গার্লফ্রেন্ডকে বলতেছে, তুমি এখন আমাকে ছেড়ে এর সাথে ডেটিং করছো। এরপর ছেলেটি জেসনকে বলে, তুই ওর সম্পর্কে জানিস না, ও আমার সাথে বহুবার শুয়েছে। এটা শুনতেই জেসন ছেলেটিকে ধাক্কা দেয় আর ছেলেটি ফুড কার্নিভাল শপের সামনে পড়ে যায়। তখন ছেলেটি রেগে মেগে একটা চাকু বের করে, আর এই পর্যন্ত ঘটনা দেখেই নেলসন হুঁশে ফেরে। তো একে হঠাৎ এমন ভবিষ্যৎ দেখার অলৌকিক ক্ষমতা পেয়ে নেলসন রীতিমতো শক। তার উপর আবার নিজের ভাইয়ের সাথে আগামীকাল এমনটা ঘটবে এটা ভেবে সে আরো পাথর হয়ে গেছে। এদিকে জেসন নেলসনকে এভাবে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে কলিজা শুকিয়ে গেছে। সে লিফট থেকে বের হয়ে নেলসনের কানের কাছে এসে বলে, প্লিজ বড় ভাই, ভুল হয়ে গেছে, গার্লফ্রেন্ডের সামনে আমাকে মারবেন না, কথা দিলাম আর কখনো এইসব করবো না। এই বলে জেসন চলে যায়। আর এদিকে নেলসন তার ছোট ভাইয়ের যা ভবিষ্যৎ দেখেছে সেটার ঘোরেই থ মেরে থাকে। তো নেলসন বাসায় এসে ডায়েরিটা এক চিপাই ছুঁড়ে ফেলে দিয়ে কনফিউশনে ডুবে আছে যে সে যা দেখেছে সেটা কি আদৌ সত্যি হবে নাকি এটা জাস্ট তার একটা মোটিভ্রম। সিন কাট হলে দেখি তার মা সুপার শপের কাজ নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছে। এদিকে নেলসন দেরি করে শপে আসলে আন্টি এসে চিল্লিয়ে বলে, একটা ছেলে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে, আরেকটা বৃষ্টিতে ভিজে এখন এসে ঠান্ডা পানি খাচ্ছে যেন হাসপাতালে ভর্তি হতে পারে। এরপর দোকানপাট লাটে তুলে আমরা রাস্তায় বসে ভিক্ষা করব। ভিক্ষা করতে কি তুই সময় মতো আসবি নাকি তখনও দেরি করবি? হঠাৎ জেসনের কথা মনে পড়লে সে বলে, জেসন কই গেছে? আন্টি ফুড কার্নিভাল বলতেই নেলসনের মনে পড়ে সে জেসনের যে ভবিষ্যৎ দেখতে পেয়েছিল সেটা তো ফুড কার্নিভালের সামনেই ছিল। তার মানে তার ভবিষ্যৎ দেখাটা সত্যি ছিল, আর যদি তাই হয় তাহলে ওই ছেলের সাথে জেসনের মারামারি হবে এবং ছেলেটি জেসনকে চাকু মারবে। সিন জেসনের কাছে আসলে দেখি ঘটনা সত্য, সব সেম টু সেম ঘটতেছে। তো ছেলেটি জেসনকে চাকু মারতে যাবে এমন সময় সেখানে নেলসন ছুটে আসে। তো
নেলসন ছেলেটিকে চর মেরে মাটিতে ফেলে দিলে ছেলেটি উঠে নেলসনকে মারতে যাবে, চট করে নেলসন ঘুরে জেসনকেও ঠাস করে একটা চর বসিয়ে বলে, মা এত কষ্ট করে দোকান চালাইতেছে আর তুই এখানে প্রেম করে বেড়াচ্ছিস। জেসন বলে, তুমি জানলে কিভাবে আমি এখানে আসছি? চুপ কর, তোকে কি আমরা বড় করছি বখাটেদের হাতে মার খাওয়ার জন্য? চল বাসে চল। এই বলে নেলসন এই সেরির ঝামেলা থেকে বাঁচিয়ে জেসনকে নিয়ে যাচ্ছে। জেসন আবার এই সেরির হাত ধরে সেরিকেও সাথে নিয়ে যাচ্ছে। এটা দেখে নেলসনের তো রক্ত মাথায় ওঠে। সে খপ করে একটা চাকু নিয়ে বলে, এই ছেড়ে ওর হাত ছাড়, হাত ছাড় বলছি, সোজা বাসায় যা, নয়তো তোর বাবা আমাকে ফোন করবো। মেয়েটি ভয়ের ঠেলায় কাঁদতে কাঁদতে চুপচাপ চলে গেলে নেলসন জেসনকে নিয়ে চলে আসে। সিন কাট হয়ে সুপার শপে আসলে দেখি নেলসন জেসনের কিস করার পর যে ভবিষ্যৎ দেখতে পেরেছিল এবং সেটাই যে ঘটেছিল এসব স্যামকে বলতেছে। ঘটনা শুনে স্যাম বলে, ভাই তুই গাঁজা টাঞ্জা খাইছিস নাকি? নেলসন বলে, ভাই বিশ্বাস কর আমি সত্যি বলছি, আমি জেসনকে কিস করতে দেখার সাথে সাথেই আমার কল্পনায় ওর রিলেশনের ভবিষ্যৎ চিনগুলো ভেসে উঠেছিল এবং আমি যা যা দেখেছিলাম পরে সেম টু সেম সেগুলোই ঘটেছে। স্যামের তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না, তাই বিষয়টা পরীক্ষা করার জন্য স্যাম নেলসনকে বিচে নিয়ে আসে। মানে এখানে স্যাম নেলসনকে কোনো কাপলের কিস দেখাবে, ও চেক করবে নেলসন তাদের ভবিষ্যৎ দেখতে পায় কিনা। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে স্যাম এমন একটা কাপল পায় যাদেরকে দেখে মনে হচ্ছে তারা এখনই কিস করবে। স্যাম বলে, মামা তোর টার্গেট পেয়ে গেছি, 3, 2, 1 কিস। তারা কিস করতেই নেলসন কল্পনার জগতে ঢুকে যায় ও তাদের অতীত ও ভবিষ্যৎ দুটোই দেখতে পায়। নেলসন দেখে অতীতে ছেলেটা একটা সিনেমা হলে মেয়েটিকে প্রপোজ করেছিল, যেখানে সিনেমা হলে লাভ টুডে নামের মুভি চলছিল। আর হ্যাঁ, মেয়েটি অনেক খুশি হয়ে প্রপোজ অ্যাকসেপ্ট করে নিয়েছিল এবং ভবিষ্যৎ হলো ছেলেটি মেয়েটির ভালোবাসায় মুগ্ধ হয়ে বিয়ের প্রস্তাব নিয়ে মেয়ের বাবার কাছে যাবে, কিন্তু মেয়েটি বাবার প্রেসারে পোল্টি নিয়ে ছেলেটিকে সরি বলে ব্রেকআপ করবে আর ছেলেটি কাঁদতে কাঁদতে ফিরে আসবে। তো নেলসনের থেকে এসব শুনে স্যাম বিশ্বাস করে না। তখন নেলসন সত্যতা প্রমাণ করার জন্য কাপলটার কাছে যায় ও বলে, ডিস্টার্ব করার জন্য সরি, আমরা একটা FM রেডিও থেকে এসেছি, আমরা প্রেমিক প্রেমিকাদের লাভ স্টোরির প্রচার করে থাকি। তো আপনাদের মধ্যে কে আগে প্রপোজ করেছে ও কিভাবে করেছে এটা জানলে আমাদের অডিয়েন্স খুবই খুশি হতো। ছেলেটা বলে, আমি প্রথম প্রপোজ করেছিলাম সিনেমা হলে লাভ টুডে মুভি দেখতে গিয়ে। এটা শুনতেই স্যাম তো শক। তারপরেও স্যাম পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসা করে, তোমাদের পরিবার জানে তো? ছেলেটা বলে, আমার পরিবার জানে, আর সামনের সপ্তাহে ওর জন্মদিনে ওর বাবাকে একটা সারপ্রাইজ দিব, মানে বিয়ের প্রস্তাব নিয়ে যাব আর কি। স্যাম নিষেধ করতে যাচ্ছিল, কিন্তু নেলসন বলে, এগিয়ে যান ভাই, আপনি তো ভাবছেন আপনি সারপ্রাইজ দিবেন, কিন্তু সময় মতো দেখবেন আপুই আপনাকে সারপ্রাইজ দিয়ে দিছে। অল দ্য বেস্ট ব্রো। এই বলে এরা আসতে থাকলে স্যাম বলে, মামা তুই তো সত্যিটা ছেলেটিকে বলতে পারতি, এতে ছেলেটা কষ্ট পাওয়া থেকে বেঁচে যেত। কিন্তু ওই যে নেলসন ভালোবাসা দু চোখে সহ্য করতে পারে না, তাই সে গুরুত্ব দেয় না। সিন কাট হলে দেখি নেলসন দোকানে কাজ করছে আর স্যাম একটা বিজনেস আইডিয়া নিয়ে দৌড়ে এসেছে। মামা টাকার বন্যা বয়ে যাবে, মানুষজন এসে কিস করবে আর তুই ভবিষ্যৎ বলে দিবি। আমার অরিজিনাল আইডিয়া, বল কেমন হলো? ভালো, কিন্তু আমি এটা কেন করব? আরে তুই তো আমার মেশিন, নইলে সুপার পাওয়ার প্রসেস করবে কে? আমি এটা করবো না। তাইলে কি করবি? আমার আরেকটা আইডিয়া আছে। এই বলে নেলসন রহস্যময় একটা হাসি দিয়ে চলে যায়। আসলে তার আইডিয়াটা হলো মানুষের প্রেম ভেঙে দিয়ে বেড়ানো। তো এরপর একটা গান শুরু হয় ও সেই গানের মধ্যে দিয়ে দেখানো হয় কিভাবে নেলসন একের পর এক কাপলদের প্রেম ভেঙে দিয়ে আনন্দ নিতে থাকে। এভাবে নেলসন কাপলদের রিলেশন ভেঙে দিতে থাকলে একটা সময় এমন হয় যে নেলসন রাতে আর ঘুমাতে পারে না। সে ঘুমালে ঘুমের মাঝে সে শত শত মেয়েদের আত্মচিৎকার ও কান্নার আওয়াজ শুনতে পায়। ব্যাপারটা সে স্যামকে জানালে স্যাম বলে, তুই আমার বাবার থেকে ট্রিটমেন্ট নিয়ে দেখবি নাকি? নেলসন রাজি না হলে স্যাম বলে, তোর এই ঘটনা যদি অন্য কেউ জানে তাহলে এটা পুরো ভাইরাল হয়ে যাবে, সেই হিসেবে আমার বাবাই তোর জন্য সেফ অপশন। সিন কাট হয়ে স্যামের বাবার ক্লিনিকে আসলে দেখি নেলসন আঙ্কেলের কাছে এসে তাকে পুরো ঘটনাটা খুলে বলে। যদিও এই রোগের কোনো নাম নেই, বাট এই রোগটা যেহেতু কিসের সাথে রিলেটেড তাই আঙ্কেল বলে, বুঝতে পারছি এটা কিসফোমিয়া রোগ। এই বলে আঙ্কেল এই রোগের উপর বানিয়ে বানিয়ে কিছু লেকচার দেয়। এরপর একটা কফি ব্রেক নিয়ে নেলসন বারান্দায় গিয়ে দাঁড়ালে আঙ্কেল কাছে এসে বলে, আচ্ছা নেলসন, তোর এই অলৌকিক ক্ষমতাটা কোন ঘটনার পর থেকে প্রথম শুরু হয়েছিল? নেলসন তো বুঝতেছে না ঠিক এটা কখন থেকে শুরু হলো। আঙ্কেল বলে, এটা শুরুর কারণটা খুঁজে বের কর, তাইলেই সমাধান পেয়ে যাবি। নেলসন তখন আচ্ছা বলে চলে আসে। এর পরের কয়েকদিন নেলসন সারাদিন শুধু এটাই ভাবতে থাকে যে কোন কারণে তার এটা শুরু হলো,
কিন্তু কিছুতেই সে হিসাব মেলাতে পারছে না। তো একদিন সে গভীর মনোযোগে এটা নিয়ে ভাবছিল, আর জেসন অনলাইনে একটা মিল্কশেক অর্ডার দিচ্ছিল। মিল্কশেকের কথা শুনতে নেলসনের হিসাব মিলে যায়। তার মনে পড়ে সে স্যামের সাথে পার্কে মিল্কশেক খাচ্ছিল, এমন সময় একটা মেয়ে এসে তাকে একটা ডায়েরি দিয়ে যায়, আর সেই ডায়েরি সাথে আনার পর থেকেই তার ভবিষ্যৎ দেখার ঝামেলাটা শুরু হয়। ব্যাস, নেলসন সেই ডায়েরিটা খুঁজে বের করে সেটা খুলতে ধরলে দেখে সেটা খোলা যাচ্ছে না। নেলসন তখন আর সেটা খোলার চেষ্টা না করে বরং সেটা বাসার বাহিরে ছুঁড়ে ফেলে দেয় ও হাত ছেড়ে বাঁচে, কারণ এটাই সমস্যার মূল। সো এটা লাইফ থেকে চলে গেল মানে সমস্যাটাও চলে গেল। কিন্তু 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 সে ডায়েরিটা ছুঁড়ে ফেলে দেওয়ার পরেও সেটা কোনো না কোনোভাবে ঘুরে ফিরে আবার তার কাছেই আসে। সে যতবারই সেটা কোনো না কোনোভাবে দূরে সরাতে চায়, ডায়েরিটা আবার কোনো না কোনোভাবে আবার ফিরে আসে। নেলসন অবশেষে স্যামকে সাথে নিয়ে ডায়েরিটা সমুদ্রে ফেলতে যায়। ও ফাইনালি ডায়েরিটা সমুদ্রের দিকে ছুঁড়ে ফেলে পিছনে ঘুরে হাঁটতে শুরু করে। কিন্তু এই গেল, ডায়েরিটা উড়ে আবার চলে এসেছে। সিন ডক্টর আঙ্কেলের কাছে আসতে দেখি সে মিউজিক প্লে দিয়ে নাচতে নাচতে বাথরুমের দিকে যাচ্ছে। এমন সময় নেলসন স্যামকে সাথে নিয়ে এসে আঙ্কেলকে সেই অবস্থাতেই থামাই। ও ডায়েরির ঘটনাটা খুলে বলার পর বলে, আমার এই সমস্যার মূলে রয়েছে এই ডায়েরি। এটা আমার লাইফ থেকে সরাতে পারলেই সকল সমস্যার সমাধান হবে, কিন্তু এটা কিছুতেই আমার লাইফ থেকে যাচ্ছে না। আঙ্কেল সব শুনে ভাব নিয়ে বলে, ডায়েরিটা মেঝেতে রাখ। নেলসন তখন ডায়েরিটা মেঝেতে রাখলে আঙ্কেল একটা ম্যাচের কাঠি জেলে বইটাতে আগুন ধরিয়ে দিয়ে বলে, আমি বাথরুম থেকে ফিরে আসার আগেই ছাই পরিষ্কার করে রাখবি। এই বলে সে আবার নাচতে নাচতে বাথরুমে চলে যায়। কিন্তু সে বাথরুম থেকে ফিরে আসার পর দেখে কি আগুন জ্বলতে জ্বলতে নিভে গেছে, কিন্তু ডায়েরিটা ঠিকই অক্ষত রয়েছে। সিন কাট হলে দেখি 3 পাপি ভয়ের ঠেলায় এক ঠাকুরের কাছে এসেছে। ঠাকুর করি চেলে বলে, দুনিয়াতে কোনো কিছুই কারণ ছাড়া হয় না। এই ডায়েরিটা তো কেবল একটা বস্তু মাত্র। এটার দিকে ফোকাস না দিয়ে বরং যে ব্যক্তি তোমাকে এটা দিয়েছে তার দিকে ফোকাস করো, তাহলে তুমি এটা সঠিক কারণ খুঁজে পাবে। এবার নেলসনের শুরু হয় সেই মেয়েকে খোঁজার পালা। সে প্রতিটি দিন সেই পার্কে যায় ও মেয়েটিকে খুঁজতে থাকে, বাট কিছুতেই মেয়েটির কোনো সন্ধান পায় না। নেলসন পুরো হতাশ হয়ে তাদের সুপার শপে বসে স্যামের সাথে এটা নিয়েই কথা বলছিল। স্যাম বাদাম খেতে খেতে বলে, প্রথম দিন ওকে কিভাবে পেয়েছিলি? নেলসন বলে, সে নিজেই এসেছিল। স্যাম মজা করে বলে, তাইলে এবারও তুই বসে থাক, সে নিজেই আসবে। এই বলে স্যাম বাদাম খাওয়া শেষে বাদামের ঠোঙার কাগজটা দিয়ে একটা প্লেন বানিয়ে উড়িয়ে দিলে সেটা উড়তে উড়তে নেলসনের মাথায় এসে পড়ে। নেলসন কাগজটা হাতে নিয়ে পুরো এটা একটা ডান্স স্কুলের লিফলেট, যেটাতে সেই মেয়েটির ছবি ও সেই স্কুলের নাম, ঠিকানা, ফোন নম্বর সব আছে। সিন কাট হয়ে সারার ডান্স ক্লাসে চলে আসলে দেখি সারারই এক স্টুডেন্ট হাঁটু গেড়ে বসে রিং দিয়ে সারাকে প্রপোজ করছে। তবে এখানে লক্ষ্য করা যায় সারার আচরণ নেলসনের পুরো বিপরীত। সে সবার সামনে ছেলেটার রিং অ্যাকসেপ্ট করে ও বলে, ওঠো, তোমার পা ব্যথা হয়ে যাবে। এরপর সবাইকে বিদায় করে সারা তাকে বুঝিয়ে বলে, দেখো, আমাকে তোমার ভালো লেগেছে, তুমি আমাকে প্রপোজ করেছো, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আমার দিক থেকে আমি রিজেক্ট করতে চাই, প্লিজ তুমি কিছু মনে করো না। এরপর সারা রিসেপশনে এসে নেলসনকে দেখে তার সাথে কথা বলতে যাবে, তখনই আঙ্কেল বলে ওঠে, আমরা ডান্স ক্লাসে জয়েন করতে এসেছি। সারা বলে, ও আঙ্কেল আপনিও? না না, ও ভর্তি হবে, আমি ওর গার্ডিয়ান। এখন বলেন কত টাকা ফিস দিতে হবে? সারা অ্যামাউন্ট জানিয়ে নেলসনকে নেক্সট ব্যাচে ভর্তি করিয়ে দিতে বলে। ও সোমবার থেকে ক্লাসের ডেট দিয়ে চলে যায়। আঙ্কেল নেলসনকে বলে, শোন, তোকে আমার টাকায় ভর্তি করাচ্ছি, কারণ আমি একটা সাইকিয়াট্রিস্ট হিসেবে এই কেস স্টাডিটা করতে চাই। সো তুই মেয়েটার সাথে মিশবি, ওর সমস্যার গোড়া খুঁজে বের করবি, বুঝতে পেরেছিস? নেলসনের এদিকে কোনো খেয়াল নেই, সে গভীর মনোযোগ দিয়ে সারার ছবির দিকে তাকিয়ে আছে। আঙ্কেল বলে, মেয়ের ফিগারে মনোযোগ না দিয়ে ডায়েরির রহস্যটা বের করতে মনোযোগ দিস, বুঝেছিস? তো যাই হোক, নতুন ব্যাচের ডান্স ক্লাস শুরু হয়। সারা দেখে নেলসনের ডান্সের স্কিল খুবই খারাপ, আর সে ক্লাসে তেমন একটা মনোযোগীও না। তাই সে শাস্তি হিসেবে নেলসনকে একটা স্টেপই ক্লাসের শেষ পর্যন্ত প্র্যাকটিস করতে দেয়। তো এখানে একটা গান শুরু হয়। এই গানের মধ্যে দিয়ে নেলসন ও সারার মাঝের সম্পর্কটা কিভাবে অন্যদিকে মোড় নিচ্ছে তার বিল্ড আপ দেখানো হয়। সিনগুলো দেখেন, নয়তো সামনের কাহিনীতে থাকা ফিলিংস গুলো ফিল করতে পারবেন না। আমি আপনাকে একটা অ্যাপসের ব্যাপারে বলতেছি, যার নাম সিনে রিভিউ। অ্যাপসটি প্লে স্টোরে আছে, জাস্ট সিনে রিভিউ লিখে সার্চ করলেই অ্যাপসটি এসে যাবে ও ইনস্টল করে নেবেন, ব্যাস কাজ শেষ। এরপর আপনি অ্যাপসটি ওপেন করলেই দেখবেন সকল প্রকার মুভি এখানে আছে, তাও আবার হিন্দি ডাবিং এ। যে মুভিটি আপনি দেখতে চান সেটাতে জাস্ট ক্লিক করবেন এবং ইউটিউবের মতোই সাথে সাথে প্লে হয়ে যাবে, ব্যাস আরামসে দেখতে থাকুন। আর হ্যাঁ, এখানে 15,000-এরও বেশি মুভি অলরেডি আছে, সেই সাথে যে কোনো নতুন মুভি রিলিজ হলেই সাথে সাথে সেটাও আপলোড হয়। তবে হ্যাঁ, এটা শুধুমাত্র বাংলাদেশি ইউজারদের জন্য, ইন্ডিয়ান কেউ ইনস্টল করে লাভ নেই, ভিডিও প্লে হবে না। তো এই গানের মধ্যে দিয়ে যেই কয়দিনের সিন দেখানো হলো সেগুলো দেখে আমরা স্পষ্ট ফিল করতে পারছি নেলসনের আচার আচরণ অনেক অনেক বদলে গেছে। এখন তার চেহারায় সবসময় হাসির ভাব লেগেই থাকতেছে, এবং যে নেলসন ভালোবাসাকে চরম ঘৃণা করত, এখন ফিল করা যাচ্ছে সেই নেলসনের মনেও ভালোবাসার ছোঁয়া লাগতেছে। নেলসনের এমন পরিবর্তন দেখে ছোট ভাই জেসন তো অবাক।
তো পরের দিন নেলসন ফুরফুরা মুড়ে সারার ডান্স ক্লাসে যাচ্ছে, এমন সময় দেখে ডক্টর আঙ্কেল হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজে পাঠিয়েছে, বাবা আমি লক্ষ্য করছি তুই নৃত্যবিদ্যার উপর বিশাল মাস্টারি অর্জন করছিস, মনে রাখিস আমি কিন্তু এই জন্য তোকে সেখানে পাঠাই নাই। নেলসন আঙ্কেলকে ওকে বলে ক্লাসে ঢোকে। সারা একটা লিফলেট নিয়ে এসে বোর্ডে টাঙাচ্ছে দেখে নেলসন জিজ্ঞাসা করে এটা কি? সারা বলে সালসা ডান্স কম্পিটিশন। ও কম্পিটিশন, তো তুমি কবে যাচ্ছ? শুধু আমি না, আমরা সবাই যাচ্ছি। হ্যাঁ তাই তো, তুমি নাচবে আর আমরা দেখবো। কিন্তু সারা বলে সবাইকেই পার্টিসিপেট করতে হবে। এটা শুনে নেলসন ভেবাচাকা খেয়ে এটা বোঝাতে থাকে যে এসব করার কি দরকার। সারা বলে শোনো, কম্পিটিশনে যদি আমরা জিতে যাই তাহলে অনেক নতুন স্টুডেন্ট পাবো, আমার বিজনেস বড় হবে। এবার নেলসন কি বলে সারাকে আটকাবে আর অপশন পাচ্ছে না। তখন নেলসন বাধ্য হয়ে রাজি তো হয়, বাট প্র্যাকটিসের প্রথম দিনই 2 মিনিটের মাথায় সিন চলে আসে হাসপাতালে। সারা ডক্টরের রুম থেকে বের হয়ে বলে আমার উচিত তোমার নামে থানায় মামলা করা। কেন? সারা হাতের ব্যান্ডেজ দেখালে নেলসন আটকে ওঠে। সারা বলে বড় কিছু না, আমি জাস্ট সপ্তাহখানিক প্র্যাকটিস করতে পারবো না আর কি। নেলসন ডান্স করতে হবে না শুনে খুশি তো হয়, বাট সারাকে দেখে আবার দুঃখ পাওয়ার অভিনয় করে বলে আমি তো ভেবেছিলাম হার্ডকোর প্র্যাকটিস করব, কিন্তু তার মধ্যে এটা হয়ে গেল। সারা নেলসনের অ্যাক্টিং দেখে মনে মনে হাসে ও মিষ্টি রাগ দেখিয়ে চলে যেতে থাকলে নেলসনও তার পিছু পিছু ছোটে। সিন কাট হলে দেখি এরা একটা রেস্টুরেন্টে কফি খেতে এসেছে। তো ডায়েরির বিষয়টা সারার স্মরণ আছে কিনা এটা জানার জন্য নেলসন জিজ্ঞাসা করে আচ্ছা তোমার কি মনে আছে আমাদের প্রথম দেখা কোথায় হয়েছিল? সারা বলে ডান্স ক্লাসে। এটা শুনে নেলসন তো পুরো হতাশ, বাট সারার ফেস দেখে মনে হচ্ছে হয়তো সারা ইচ্ছে করেই এমন জবাব দিচ্ছে। তো সারা নেলসনকে বলে তোমার ইনস্টা আইডিটা ওপেন করে দাও তো দেখি। নেলসন তখন তার ইনস্টা আইডি ওপেন করে দিলে সারা নেলসনের আইডি ঘেটে ঘেটে নেলসনের পুরনো সব ফটোগুলো দেখতে থাকে। সেখানে নেলসনের সেই বার্থডের পিকটা দেখার পর সারার মধ্যে ভিন্ন রকম একটা অনুভূতি লক্ষ্য করা যায় এবং সে নেলসনকে ফলো দিয়ে দেয়। পরের দিন রাতে সারা আবার নেলসনকে সাথে নিয়ে স্ট্রিট ফুড খেতে আসে। এভাবেই ডায়েরির রহস্য বের করে আসা নেলসন আসল কাজ রেখে নিজের অজান্তেই সারার সাথে ভালোবাসায় জড়িয়ে যাচ্ছে। কিন্তু মেইন সমস্যা তো হলো সারা ভালোবাসার প্রতি খুবই কেয়ারিং ও রোমান্টিক। অপরদিকে নেলসন তো আবার ভালোবাসা দু চোখে সহ্য করতে পারে না, আর রোমান্স পছন্দ করা তো দূরের কথা। তো সারা নেলসনের সাথে দুষ্টু মিষ্টি গল্প করছে, এমন সময় সারা খেয়াল করে পিছনের সিটে বসা এক জোড়া কাপল কিস করছে। এটা দেখতেই সারা খুশি হয়ে বলে নেলসন দেখো দেখো ওরা কিস করছে। কিন্তু এটা দেখলেই তো নেলসন ভবিষ্যৎ কিছু একটা দেখবে ও উল্টো পাল্টা কিছু একটা করে বসবে, তাই নেলসন সেটা কিছুতেই দেখছে না। ওইদিকে সারা তো রোমান্টিক মেয়ে, তাই সে বলতে থাকে আরে দেখো দেখো আমি কিছু মনে করবো না, কিন্তু নেলসন তো কিছুতেই দেখবে না। ওইদিকে সারা দৌড়াদৌড়ি করেই যাচ্ছে লেজালা, কিন্তু নেলসন কিছুতেই তাকায় না। এরপর একদিন বৃষ্টির মাঝে এরা দুজনে একটা বাস স্টপেজে আটকা পড়লে সারা মনে মনে খুশি হয় যে আজকে সে নেলসনের সাথে বৃষ্টিতে ভিজবে, কিন্তু সেটা তো ডাইরেক্ট বলতে পারছে না। তাই সে বলে নেলসন বৃষ্টিতে ভিজতে তোমার কেমন লাগে? নেলসন বলে বৃষ্টি পড়তে দেখা পর্যন্ত ঠিক আছে, কিন্তু ভিজতে ভালো লাগে না। গেল। সারা হতাশ হয়ে বলে কি এক মানুষ, তার নাকি বৃষ্টি পছন্দ না, তো কিস পছন্দ? প্লিজ কিসের কথা বলো না, এটা আরো বিরক্তিকর। সারা বলে জীবনে এত কিস করেছো যে বিরক্তি এসে গেছে? তো এই পর্যন্ত কয়টা মেয়েকে কিস করেছো বলো তো? নেলসন কিছু বলছে না দেখে সারা বলে ওকে তোমার জাস্ট ফার্স্ট কিসের স্টোরিটা বলো। নেলসন বলে সময়টা ছিল 30শে আগস্ট 2020। সময়টা সম্ভবত 8টা PM হবে। আমি বসন্তনগরে তার জন্য অপেক্ষা করছিলাম। অনেক অপেক্ষার পর সে ট্রাকে করে আসলো ও তাকে ধরে নামানো হলো। আমি দৌড়ে তার কাছে ছুটে গেলাম ও হেডলাইটে হাত দিয়ে তেলের ট্যাঙ্কিতে চুমু খেলাম। এটাই ছিল আমার প্রথম ও একমাত্র কিস। সারা তো রীতিমতো শখ। নেলসন এবার তার বাইকের দিকে তাকিয়ে বলে এই সেই বাইক যে আমার প্রথম কিসটা অর্জন করেছে। এসব শুনে সারার রোমান্টিক মুডের তো পুরো 12টা বেজে যায়। সে বলে সত্যি তুমি আর কাউকে কিস করোনি? নেলসন বলে না করিনি। সত্যি তো? হ্যাঁ সত্যি। সারা খুশি হয়ও বলে তো সেকেন্ড কিসটা কেমন হোক তুমি চাও? নেলসন বলে এগুলো কি প্ল্যান করে করার বিষয়? প্ল্যান করলে সেখানে ন্যাচারাল ফিলিংস বলতে কিছু থাকে না। আচ্ছা আমারটা তো শুনলে, এবার বলো তুমি কখনো কিস করেছো? সারা বলে আমারও কখনো এমন কিছু ঘটেনি, আর ভবিষ্যতে যদি কখনো এমন কিছু ঘটে তাহলে সেটা তুমি হবে, যার সাথে আমি এটা প্রথম শেয়ার করব। লেও ঠেলা, গুলি তো কলিজা টাচ করেই বাঁকা হয়ে চলে গেল। কিন্তু সারা শিওর যে নেলসন ইশারাটা ঠিকই বুঝে নিয়েছে, তাই সে অপেক্ষা করছে এই বুঝে নেলসন কিসটা করবে। বাট নেলসন বলে ওঠে চলো বৃষ্টি থেমে গেছে। এই বলে নেলসন হাঁটা দেয়। লে জ্বালা, সারা তো অবাক। তো এখানে একটা গান শুরু হয় ও গানের মধ্যে দিয়ে এদের সম্পর্কটা পরিণতির দিকে এগোতে থাকে। মেইন কিছু সিন দেখাচ্ছি, দেখেন, তাহলে এদের রিলেশনের পরিণতিটা ফিল করতে পারবেন।
তো যদিও এর আগে সারার প্রতি নেলসনের কোনো ফিলিংস ছিল না, বাট এই কয়দিনে সে সারার সাথে যে মুহূর্তগুলো কাটালো তাতে সারার প্রতি তার ভালো একটা ফিলিংস তৈরি হয়েছে, সাথে তাদের মাঝে ভালো একটা বন্ধুত্বও তৈরি হয়েছে। এমন মুহূর্তে ডক্টর কাকু এসে বলে, নেলসন আমি তোর সমস্যার একটা সমাধান খুঁজে পেয়েছি। তোর সমস্যা যেহেতু সেই ডায়েরিটা, সো তুই যদি ডায়েরিটা যার থেকে পেয়েছিস তাকেই ফেরত দিয়ে দিস, তাহলেই তোর উপর থেকে ঝামেলাটা চলে যাবে। এরপর যা ঝামেলা হওয়ার সেটা ওই মেয়ের হবে, আমাদের কি, ব্যাস প্রবলেম সলভ। সিন কাট হলে আমরা দেখি নেলসন রেডি সেডি হয়ে সেই ডায়েরিটার দিকে চেয়ে আছে আর কি যেন ভাবছে, মানে সে হয়তো ঝামেলাটা সারার ঘাড়ে চাপিয়ে নিজে পার পেতে চাচ্ছে, কিন্তু না, আমরা দেখি সেই ডায়েরিটা না নিয়ে বাইকের চাবি নিয়ে। সিন কাট হলে দেখি নেলসন সারার সাথে চার্চে একটা বিয়েতে এসেছে, যেখানে একটা কাপলের লাভ ম্যারেজ হচ্ছে। সারা খুব খুশি দেখে নেলসন বলে, তুমি এত খুশি কেন? সারা বলে, তুমি কাপল জোড়াকে দেখে আন্দাজ করো তো তারা কত বছর যাবত রিলেশনে ছিল? নেলসন বলে, কত আর 3 মাস। সারা বিরক্ত হলে সে বলে, 6 মাস বা সর্বোচ্চ 1 বছর। সারা বলে, আরে গাধা, ওরা 16 বছর যাবত রিলেশনে আছে, 16টা বছর। এই দীর্ঘ সময় তারা একে অপরের ভালো দিক, খারাপ দিক, এমনকি সবচেয়ে জঘন্য দিকও দেখে ফেলেছে। এরপরেও তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে, তার মানে তারা ভালোবাসাকে কতটা শ্রদ্ধা করে। তাই আমার কাছে এদের লাভ স্টোরিটা বেস্ট লেগেছে। ভালোবাসাকে শ্রদ্ধা করা সারার পছন্দ, এটা শুনে নেলসন ইমোশনাল হয়ে সারার দিকে তাকায়। তখন সারাও জল টলমল চোখে তাকিয়ে বলে, নেলসন আমিও চাই আমার লাভ ম্যারেজ হোক। নেলসন কোনো উত্তর দেয় না, তারা দুইজনে একে অপরের চোখের দিকে ইমোশনাল হয়ে তাকিয়ে থাকে। এমন সময় ফাদার ঘোষণা করে, বিয়ে সম্পন্ন হয়েছে, এখন স্বামী স্ত্রীকে কিস করতে পারবে। তখন ছেলেটি তার স্ত্রীকে কিস করতেই নেলসনের সুপার পাওয়ার কাজ করা শুরু করে। সে দেখতে পায় কয়েক বছর পর তারা আর একে অপরকে সহ্য করতে না পেরে ডিভোর্স নিয়ে আলাদা হয়ে যাচ্ছে, আর বাচ্চাটা মায়ের হাত ধরে কাঁদতেছে। এটা দেখে ভালোবাসার প্রতি নেলসনের যেও একটু শ্রদ্ধা আসছিল সেটাও হারিয়ে যায়। সে সারার দিকে তাকিয়ে কনফিউশনে ডুবে যায়। যেখানে 16 বছরের রিলেশনেও তারা হ্যাপি হলো না, সেখানে তার এই কয়েকদিনের রিলেশনের সুখের গ্যারান্টি কি? অবশেষে নেলসন এসব প্রেশার নিতে না পেরে সেখান থেকে উঠে চলে আসে। তো নেলসন বাসায় ফিরে সাদে স্যামের সাথে কথা শেয়ার করেও বলে, মামা সারা তো দিন দিন আমার সাথে জড়িয়ে পড়ছে, কিন্তু এদিকে কাপলদের ভবিষ্যৎ দেখতে পারার কারণে সারার ভালোবাসার প্রতি আমি তো কোনো আস্থা আনতে পারছি না। আমি পুরো কনফিউশনে পড়ে গেছি, কি করব বুঝতে পারছি না। স্যাম বলে, একটা সময় আমি তোকে তোর সুপার পাওয়ারের ব্যাপারে কাউকে বলতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন আমার নিজেরই মনে হচ্ছে এটা তোর সারাকে বলা উচিত। সিন কাট হলে দেখি নেলসন ডায়েরিটা নিয়ে সারার ডান্স ক্লাসে এসেছে তাকে সেটা ফেরত দিতে, কিন্তু নেলসন সিরিয়াস মুডে সেটা সারাকে ফেরত দিলে সারা কোনো পাত্তাই না দিয়ে সেটা সোফায় ছুঁড়ে মেরে বলে, চলো। নেলসন বলে, ডায়েরিটা? সারা বলে, পরে অন্য কোথাও রাখবো নি, অলরেডি দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। এই বলে সারা তাড়াহুড়ো করে চলে গেলে নেলসন কি আর করবে, সেও পিছু পিছু চলে আসে। সিন চলে আসে ঘুড়ি উড়ানো মেলায়। সারা বলে, এতদিন তো আমরা রুমের ভিতরে ডান্স পারফর্ম করেছি, সেটাও আবার নিজেদের টিমের সামনেই, কিন্তু কম্পিটিশন অন্য জিনিস, সেখানে ভিন্ন জায়গা, ভিন্ন মানুষজন, মিনিমাম সেখানে 500 লোকের উপস্থিতি থাকবে। নেলসন বলে, তো? সারা বলে, তো আমরা এখন এই মেলায় সবার সামনে প্র্যাকটিস করব। নেলসন তো এটা শুনেই ফ্রিজ হয়ে যায়। সে সারাকে বলে, আজকে আমি তোমাকে ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। সারা বলে, আমিও তোমাকে ইম্পর্টেন্ট কিছু বলার জন্য এখানে নিয়ে এসেছি। এই বলেই সারা গান প্লে করে বলে, হাত দাও নেলসন। নেলসন বলে, দেখো আমি নাচতে পারি না, আর আমি এখানে নাচতেও আসিনি। নেলসন, জাস্ট তোমার চোখ দুটো বন্ধ করো, তাহলেই হয়ে যাবে। নেলসন চোখ বন্ধ করলে দেখে তারা এক অন্য জগতে চলে গিয়েছে এবং সেখানে সে সারার সাথে ডান্স করছে। তো এবার নেলসনের ডান্স করা অনেক সহজ হয়ে যায় ও সে সারার সাথে তালে তাল মিলিয়ে অনেক সুন্দর ডান্স করে। আর এই ডান্সগুলো করতে করতে তাদের মাঝে এমন রোমান্টিক কেমিস্ট্রি জমে ওঠে যে সারার ভালোবাসার প্রতি নেলসনের সকল কনফিউশন দূর হয়ে যায় ও সে মনে প্রাণে ফিল করে তাদের ভবিষ্যৎ কখনোই অন্য কাপলদের মতো খারাপ হবে না। তো তারা এইভাবেই মন্ত্রমুগ্ধের মতো এই কাপড়ের প্রতি আকর্ষিত হয়ে ডান্স করতে থাকলে ডান্সের শেষ পর্যায়ে সারা ইমোশনাল হয়ে নেলসনকে টেনে নিয়ে কিস করে ফেলে। ব্যাস, মুহূর্তের মাঝে নেলসনের সুপার পাওয়ার অ্যাক্টিভ হয়ে যায় ও নেলসনের হুঁশ ফিরতেই নেলসন পুরো যেন পাথর হয়ে যায়। সে এটা কি দেখলো, কেন দেখলো, আর এখন সে কি করবে? সে কি রিলেশনটাই এখানেই শেষ করবে, নাকি এই ভবিষ্যৎটাকেই বদলানোর চ্যালেঞ্জ দিবে? এই অবস্থাতেই প্রথম পর্বটি শেষ হয়ে যায়। বাকি কাহিনী দ্বিতীয় পর্বে আপলোড করেছি, স্ক্রিনে দেখুন দ্বিতীয় পর্বটি ভেসে উঠেছে, সেটাতে ক্লিক করলে দ্বিতীয় পর্বটি ওপেন হয়ে যাবে। তবে যাওয়ার আগে প্লিজ লাইক বাটনে একটা ক্লিক করে যান আর কমেন্ট করে যান ভিডিওটি কেমন লেগেছে, তাহলে আপনার কমেন্ট পড়ে অন্যরা বুঝতে পারবে ভিডিওটি কেমন। তো দ্বিতীয় পর্বে আসেন, সেই পর্যন্ত বাই বাই।